আরও একটি বিপিএল শেষ হলো, গায়ে মেখে ফিক্সিং কলঙ্কের ছাপ। বিসিবির পরিচালনা পর্ষদে ঘাপটি মেরে রয়েছে বিপিএল এর ফিক্সার, এমন খবরে চলছে তোলপাড়। ওদিকে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের দাবি বিবেচনায় আইসিসিকে আরও একটি চিঠি বিসিবির। নিশ্চুপ ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ সংস্থা আইসিসির ওয়েবসাইটে এখনও দৃশ্যমান আগের দেয়া সূচি। স্বাগত ডিবিসির খেলার দুনিয়ায়। আমাদের আজকের বিষয়ে ফিক্সিং কলঙ্ক সঙ্গী করে শেষ হলো আরও একটি বিপিএল। থাকছে টি-20 বিশ্বকাপ, বাংলাদেশকে নিয়ে খেলছে আইসিসি। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র এবং ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক দেব চৌধুরী। সঙ্গে আছি শাহান পাপন। আপনাদের দুজনকেই স্বাগত। যেটা বিষয়টা আসলে ঠিক করেছি যে আরও একটি বিপিএল শেষ হলো ফিক্সিং কলঙ্কের ছাপ গায়ে মেখে। দেব চৌধুরীর কাছেই প্রথম যেতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ। আর ফার্স্ট অফ অল, এনাম ভাই, ইটস বিন লং, গট এ নিউ লুক। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট হচ্ছে যে কলঙ্ক, ওই একবার একটা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্ক্রিপ্ট লিখতে দেওয়া হয়েছিল, কপিরাইটিং, কোনো একটা কালির জন্য। তিনি সেটা লিখেছিলেন যে অমুক কালি, নামটা আমি ভুলে গেছি, যেটা কলঙ্কের চেয়েও কালো। হ্যাঁ, সো বিপিএলটা হচ্ছে ওই রকম। বিপিএল হবে এবং সেখানে কলঙ্কের কালি লাগবে না, এটা বোধহয় আমরা এক্সপেক্ট করতেই পারি না। শেষ কবে কলঙ্কমুক্ত বিপিএল দেখেছিলেন মনে করতে পারেন? সেটা তো মনে করতে পারছি না। বাট এবার যে ঘটনাটা ঘটেছে, ফার্স্ট অফ অল আই উইল গিভ দ্য ফুল ক্রেডিট টু রিয়াসাত আজিম, আমার সাবেক কলিগ, হু ইনভেস্টিগেটেড, এবং সেখানে আমার মনে হয়েছে যে যথেষ্ট অথেন্টিকভাবেই তিনি প্রুফ করতে পেরেছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে। এবং সবচেয়ে শকিং পার্ট যেটা, যে একজন বিসিবির পরিচালক, নির্বাচিত পরিচালক, সে নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, বাট স্টিল নির্বাচিত পরিচালক এই ফিক্সিংয়ের সম্ভাব্য অভিযুক্ত। তার ভয়েস লেভেল আছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে শুনতে পারি যে বাইরের লোক, অমুক কোচ, প্লেয়ার, ফাইন, এভরিওয়ান ইজ ইনভলভ, কিন্তু বিসিবির ভেতরের লোক ইনভলভ, এটা বোধহয় আমরা প্রথম জানলাম বা শুনলাম। আরেকটা অ্যালার্মিং পার্ট হচ্ছে, সেখানে বলা হচ্ছে তিনি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তাদেরকেও নাকি টাকাটা দেওয়া হয়। ওখানে অডিও রেকর্ড আছে, আপনি শুনবেন, আবার শুনবেন, দর্শকদের অনুরোধ করবো আপনারা শুনবেন। এই যে ইনামুল ভাই বলছে শিট, অফকোর্স ইট ব্লাডি শিট, ব্লাডি শিট। বিপিএল ফাইনাল হয়ে গেছে, ফাইনাল শেষ, নাও ফোকাস অন দিস। কারা কারা এই কালপ্রিট, কারা কারা এইখানে জড়িত, সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং শাস্তি দিতে হবে যদি দোষী প্রমাণিত হয়। এখন আপনি এটা প্রুফ করবেন কিভাবে ভাই, এটা আমার দায় না। দেয়ার আর বডিজ যারা এক্সপার্ট, আমি এক্সপার্ট না, আমি একজন সাধারণ বাংলাদেশি হিসেবে এই যে অভিযোগ উঠেছে, এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনায় যারা দায়ী এবং এই বোর্ডের যারা যারা ভেতরে আছেন, তাদের সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। আমি জাস্ট এর সঙ্গে অ্যাড করি, এরকম ভাই মানে অফকোর্স মানে আরও বলবেন, যখন এই ধরনের কোনো সিচুয়েশন হয়, আপনি ফিক্সিং বাদ দেন, এটা তো অনেক বড় ঘটনা, ছোট ঘটনায়। কিছুদিন আগে একজন সাবেক জাতীয় অধিনায়ক, নট নেসেসারি তামিম ইকবাল, আপনি ওখানে XYZ যে কাউকে বসিয়ে দেন, একজন বিসিবি পরিচালক নির্দ্বিধায়, নিশ্চিন্তে, কোনো রকম সম্মানের বালাই না করে তামিম ইকবালকে ভারতীয় দালাল আখ্যা দিয়ে দিলেন। দিস এ ব্লাডি ননসেন্স। তামিম যে কথা বলেছে আপনি দ্বিমত করেন, যুক্তি দেন, তার কথার বিপক্ষে কথা বলেন, অ্যাবসোলুটলি ফাইন। আপনি তামিমকে দালাল বলবেন কোন সাহস? এই স্পর্ধা আপনাকে কে দিয়েছে? আপনাকে এই রাইট কে দিয়েছে? উনি বলে বসেন যে বিসিবি না থাকলে প্লেয়ারদের দাম কি, বা এই টাইপের কিছু। উনি ভুলে গেছেন প্লেয়াররা না থাকবে, না থাকবেন আপনি, না থাকবে আপনার ক্রিকেট বোর্ড, আপনাদের কাউকে দরকার হবে না। ইউ গাইজ আর নোবডি ইফ দ্য প্লেয়ার্স আর নট দেয়ার। প্লেয়ারদের অনেক দোষ আছে, অনেক রকম সমালোচনা আছে, পারফরমেন্স নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে, আমি সেগুলো মেনেই বলছি। সো এই যে দেখেন ছোট ছোট বিষয়গুলো, যেগুলোর কোনো জবাবদিহিতার আওতায় কাউকে কখনো আনা হয় না, সবাই ওপেন পাস পেয়ে যায়। বিসিবির স্পোক্সম্যানকে আপনি জানেন, এনাম ভাই আপনি জানেন, যার যখন খুশি যেভাবে খুশি মিডিয়ার সামনে এসে কথা বলছে, কোনো রকম গাইডলাইন নাই। আমরা বিভিন্ন সময় যখন আমি পুরোদস্তুর সাংবাদিকতা করতাম, এমনও দেখেছি বিসিবি পরিচালক ইন্টারভিউ চাইলে তিনি বলতেন আমি মিডিয়া চেয়ারম্যানের সঙ্গে একটু কথা বলে নিই। বিসিবি পরিচালক, মানে আমি আপনাকে প্রোটোকলটা বোঝাতে পেরেছি যে বিসিবি পরিচালকও বলছেন আমার মিডিয়া চেয়ারম্যানের সঙ্গে আমি একটু কথা বলে তার সঙ্গে কথা বলেন। তার প্রমাণ আমি নিজেও। এক্স্যাক্টলি, বিকজ ইউ হ্যাভ বিন লং ইন দিস প্রফেশন। সো জিনিসটা হচ্ছে কি, এই প্রোটোকলটা যে নাই, এইটাই প্রমাণ করে যে এখানে কোনো কোড অফ কন্ডাক্ট নাই, কারো কোনো গাইডেন্স নাই, সবাই নেতা, সবাই মাতবর, কেউ কাউকে মানে না। হজবর হলো গলি দিয়েই যেন চলছে বিসিবি। আসবো আপনার কাছে আরও একবার, এনামুল হক জুনিয়র, আপনার মানে রাইট নাও যে বিপিএলটা শেষ হলো সেখানকার পরিচয়টা নাই তুলে ধরলাম, তবে একটা কথা নিশ্চয়ই আপনাকে এই প্রশ্নটা করতেই পারি। 900 পাতার মানে রিপোর্ট জমা রয়েছে মানে বিসিবির ঘরে গেল বিপিএল এর, তার সাথে আরো কয়শো পাতা যোগ হতে যাচ্ছে। চলমান যে বিপিএলটা শেষ হলো সেইটা শেষে আরো কয়শো পাতা যোগ হতে পারে? এটা তো অনেক বড় এলিগেশনস, কারণ আপনি
প্লেয়ারদের তো খেলতে দিলেন না, সো বা না খেলতে দেওয়ার পরে আমরা একটা ক্লিন বিপিএল চাচ্ছিলাম, কিন্তু এখানে যদি আমার বোর্ড ডাইরেক্টর যদি এখানে ইনভলভ থাকে তাহলে তো 900 পাতা কেন, 1000 পাতা দিলেও না 900 পাতা কিন্তু রয়ে গেছে, 11 বিপিএল এর 900 পাতা রয়ে গেছে। সো আসলে আমি ইয়েস ফিক্সিং এলিগেশন ছিল, সব কিছু ছিল। আমি একটু আগে আলাপ করতেছিলাম দেবদার সাথে যে আসলে মাঠের ক্রিকেটটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, মাঠের ক্রিকেটটা কিন্তু অনেক ভালো হয়েছে, হ্যাঁ অ্যাপ্রিসিয়েটেবল। এবং ব্রডকাস্টিং বলেন, আমাদের মাঠের রান করার বলেন, আমাদের লোকাল প্লেয়ারদের পারফরমেন্স বলেন, অনেক ভালো ভালো বিদেশিও এসেছে অনেক টিমে, সব কিছু। বাট বিয়ন্ড এভরিথিং আসলে এটা অনেক বড় বা অনেক বড় জিনিস যে একজন বোর্ড ডাইরেক্টর এখানে যদি ইনভলভ হয়ে থাকেন, প্রমাণিত হোক বা না হোক, এটার নাম আসাটাই তো অনেক বড় জিনিস আসলে বিপিএল এর জন্য। দেব চৌধুরী, আপনার কাছে যাব, সেটা হচ্ছে যে আপনি নিজেই কিছুক্ষণ আগে স্বীকার করেছেন যে কবে একটা ফ্রেশ বিপিএল হয়েছে সেটা আপনি নিজেও মনে করতে পারেন না, কিন্তু এই বীজবৃক্ষটা কি আসলে ফিক্সিং, তারপরে টাকা না দেওয়া ক্রিকেটারদের এই যে সংস্কৃতিটা একেবারে বসে গেছে, আষ্টে পিষ্টে লেগে গেছে বিপিএল এর গায়ে, বিসিবির গায়ে, এখান থেকে আসলে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায়ের আগে আপনি খুঁজে বের করেন কারা আসলে পরিত্রাণটা বের করতে চাচ্ছে না। ইচ্ছা থাকলে উপায় হয় পাপন, ইচ্ছাটা আছে কিনা, দ্যাট ইজ দ্য মেইন কোশ্চেন। আপনি বলছিলেন প্লেয়াররা টাকা পাচ্ছে না, আপনি খুব সিম্পলি একটা ইনসিডেন্ট বলি। পার্টিকুলার একটা ফ্র্যাঞ্চাইজি প্লেয়ারদেরকে চেক দিয়েছে, আমি 20 তারিখের কথা বলছি, জানুয়ারি 20, এবং সেই ফ্র্যাঞ্চাইজি চেক দেওয়ার পর 20 তারিখ সকালে প্লেয়ারদের ফোন দিয়ে বলেছে ডোন্ট গো টু দ্য ব্যাংক, চেক জমা দিয়েন না, আমরা আপনাদের অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। কেন? স্বাভাবিক প্রশ্ন যে এই মুহূর্তে অ্যাকাউন্টে টাকা নাই, চেক দিলে বাউন্স করতে পারে। ওয়ান অফ দ্য প্লেয়ার্স হু রিপ্রেজেন্টস বাংলাদেশ ক্রিকেট টিম, ন্যাশনাল প্লেয়ার, তাকে যখন এই ফোন করা হয়েছে সেদিন বিপিএল এর আপনার এলিমিনেটর কোয়ালিফায়ার 2 ম্যাচ, তিনি ফোনে বলেছেন যে আমি চেক জমা দিব, চেক বাউন্স হবে, আমি তারপরে সেখান থেকে বিপিএল গভর্নিং কাউন্সিলে যাবো, আজকে খেলা চলতেছে ওইখানে গিয়ে আমি হট্টগোল করবো। হি ওয়াজ সো ফিউরিয়াস। আরেকজন প্লেয়ার, লেটসে তার কন্ট্রাক্ট 50 লাখ টাকা, ফার্স্ট 25 12.5 লাখ টাকা, টুর্নামেন্ট চলাকালীন 50%, বাকি টাকা 12.5 লাখ টাকা শেষে। এই তো হিসাবটা। তাকে এই পর্যন্ত দেওয়া হয়েছে 12.5 লাখ টাকা। পরবর্তীতে তাকে যখন 75% টোটাল চেক একবারে দেওয়া হয়েছে, দ্যাট ক্রিকেটার কল্ড মি অ্যান্ড হি টোল্ড মি যে ভাই এটা সন্দেহজনক, যে টিম পুরো টুর্নামেন্ট টাকা দেয় সেই টিম কীভাবে 75% টাকা দেয়। এবং পরে জানা গেল তাকে ফোন দিয়ে বলা হয়েছে চেক জমা দিও না। নাও হিয়ার ইজ দ্য বিগ ক্ল্যাশ। সেটা হচ্ছে যে এই যে চেক দেওয়া হচ্ছে, লেটসে আমি যখন আপনার সঙ্গে ইনাম ভাইয়ের সঙ্গে বসে আজকে কথা বলছি, আজকে কত তারিখ? 23 জানুয়ারি 2026। আমি আপনাকে নেক্সট সানডে 25 তারিখের একটা চেক দিলাম, এটাকে বলা হয় ব্যাংকিংয়ের ভাষায় পোস্ট ডেটেড চেক। এখন আপনি যে চেক যখন জমা দেবেন সেটা যদি বাউন্স করে, এ দায়িত্ব কার? যিনি চেক দিয়েছেন তার। অবশ্যই বিসিবি এই গ্যারা কলে পড়েছে। আপনাদের মনে থাকার কথা, ইওআই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট যখন বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য চাওয়া হয়েছিল সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ইরিভোকেবল। আই রিপিট, ইরিভোকেবল। আপনি এই 10 কোটি টাকা একটা সার্টেন টাইম অফ পিরিয়ড, মেবি 45 to 60 days আফটার দ্য কমপ্লিশন অফ দ্য টুর্নামেন্ট ইউ ক্যান উইথড্র দ্য মানি। সমস্যা যেটা হয়েছে, ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজি এই 10 কোটি টাকার ইরিভোকেবল ব্যাংক গ্যারান্টি দেয় নাই। তারা যেটা করেছে 2 কোটি টাকা দিয়েছে, 3 কোটি টাকা দিয়েছে, এবং ওয়ার্স পার্টটা হচ্ছে 3, 4, 5 কোটি টাকার ওই পোস্ট ডেটেড চেক দেওয়া হয়েছে। যে চেকগুলো প্লেয়ারকে দেওয়া হয়েছে ওই ধরনের চেক বিসিবিকে দেওয়া হয়েছে, এবং বিসিবি সানন্দে নাচতে নাচতে ওই চেক গ্রহণ করেছে। এইটাই তো প্রথম ক্রাইম। আপনি আপনার ইউআইতে বলে গেলেন কোনোভাবে ব্যাংক গ্যারান্টি ছাড়া কোনো কিছু একসেপ্ট করা হবে না। আপনি এখনো পর্যন্ত আপনার ভিডিওগুলো বের করে দেখেন তারা কি বলেছেন, অথচ তারা পেল পোস্ট ডেটেড চেক। এখন চেক বাউন্স করে দায়িত্ব কে নেবে? আপনার ইরিভোকেবল ব্যাংক গ্যারান্টি কেন ছিল? যাতে প্লেয়ার্স পেমেন্ট, হোটেলস, অ্যাকোমোডেশনস, ট্রান্সপোর্ট, লজিস্টিক, এভরিথিং সব কিছুতেই ফ্র্যাঞ্চাইজি ফেল করতেই পারে, সমস্যা হইতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট সিনারিও, ডিফারেন্ট ডিসকাশন। তখন যেন ওই ইরিভোকেবল ব্যাংক গ্যারান্টি টাকা দিয়ে সব পেমেন্টগুলো মেটানো যায়। গত বছর আমরা দেখেছি একজন ফ্র্যাঞ্চাইজি মালিককে হোটেলে আটকে রাখা হয়েছিল, সেই দুর্বার রাজশাহী কার কারণে ফ্র্যাঞ্চাইজি পেয়েছিল। এইবার যে আপনার পোস্ট ডেটেড চেকগুলো বিসিবি অ্যাকসেপ্ট করলো, এই দায় গভর্নিং কাউন্সিল নেবে, এই দায় আমিনুল ইসলাম বুলবুল নেবে, মিস্টার শাখাওয়াত হোসেন নেবে, ফারুক আহমেদ নেবে, তারা তো ভাইস প্রেসিডেন্ট এবং তাদের অনেকে বক্তব্য দিয়েছে। তাহলে প্রথম সমস্যাটা তো তারাই শুরু করছে। বিপিএল করার এত উদগ্র আগ্রহ কেন? মাই সেকেন্ড পয়েন্ট, আপনার ফার্স্ট ডিভিশন হচ্ছে না ঠিক মতো, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কবে হবে জানেন না, প্রিমিয়ার লিগ খেলা হবে কিনা কোনো গ্যারান্টি নাই, 41টা 43টা ক্লাব না করে বসে আছে, সেগুলো আপনার ফিক্স করার কোনো রকম কোনো চিন্তা ভাবনা নাই, চেষ্টা নাই। একই সঙ্গে আপনি বিপিএল করার জন্য আগ্রহ হয়ে গেছেন কেন?
এই যে তখনই হচ্ছে শামীমদের এন্ট্রিটা হয়। এখন আপনি বুঝে নেন তারা কি কারণে বিপিএল করতে এত আগ্রহী। এক্স্যাক্টলি এনাম ভাই, আপনি খুব কাছ থেকে দেখেন ক্রিকেটারদেরকে, এখনো আপনি ক্রিকেটের দিনে কাজ করেন এবং কোচিং তকমাটাও আপনার সাথে জুড়ে গেছে। এই যে এত এত ঘটনা ঘটে এবং এই ঘটনাগুলোর পরে সানন্দে ক্রিকেটাররা অংশগ্রহণ করে, নতুন একটা সিজন, তারপরে যখন এই ঘটনার মধ্যে দিয়ে যায়, ক্রিকেটারদের মানসিক অবস্থা কেমন হয়? আসলে মানসিক বলতে ডিউরিং দ্য টুর্নামেন্ট তো, কারণ ডিউরিং দ্য টুর্নামেন্টও অনেকের টাকা নিয়ে সমস্যা হয়, হয় আসলে আমাদের কোয়ালিটি অফ অনেক প্লেয়ারের কি হয়, টাকা নিয়ে এক হলো আমরা বিপিএল খেলি, প্লেয়ারদের টাকা নিয়ে সমস্যা হয়, আমরা টাকা নিয়ে প্রথম চিন্তা করি পারফরমেন্সের আগে, কিন্তু যে টাকা পাবো কিনা না। দেখেন আজকে চিটাগং টিম ইয়েস চ্যাম্পিয়ন হইতে পারেনি তারা, বাট দে হ্যাড গ্যারান্টিড যে আমরা টাকা পাবো। দেখেন ওরা ফাইনাল খেলেছে তারা, এবং চিরাং টিম দেখেন আপনি, চিরাঙ্গি টিম তো এরকম আহামরি কোনো টিম না, বাট দে ওয়েন্ট টু ফাইনাল বিকজ দে হ্যাড গ্যারান্টিড যে আমাদের কোনো টাকা মারি হবে না। এরকম যদি গ্যারান্টিড যদি এভরি টিম পাইতো, তাহলে আজকে বিপিএলটা কিন্তু অন্যরকম বিপিএল হইতো। বিকজ আমরা প্লেয়ার খেলে কেন? বিকজ অফ মানি। আমাদের গ্যারান্টি মানি হবে, আমরা আরামসে খেলবো এবং কোনো টাকা নিয়ে কোনো চিন্তা করবো না আমরা। বাট প্রত্যেকটা টিমের, হয়তো বা 2-1টা টিম ছাড়া প্রত্যেকটা টিমের কিন্তু টাকা নিয়ে চিন্তা করতে হয়, প্লেয়ারদের কোচিং স্টাফের টাকা নিয়ে চিন্তা করতে হয়। আর কোনো রকমে যদি ওরা প্লে অফে চলে যায়, অনেক প্লেয়ার তো থ্রেডও দেয় যে টাকা না দিলে আমরা মাঠে যাব না। এবারও হয়েছে, বাট আমি নাম বলবো না, বাট এবারও হয়েছে। সো এরকম করলে আসলে কোয়ালিটি অফ বিপিএল, একে তো আমরা এই বিভিন্ন ইস্যুজ আসে, তারপরে আবার আসলে প্লেয়াররা মন খুলে খেলতে পারে না, এটা অনেক বড় রিজন, যে কারণ আমাদের গ্যারান্টি নেই। এরকম হলে আসলে এত ঝামেলা থাকলে আমরা আসলে চিন্তা করা উচিত যে আসলে এই বিপিএলটা করবো কি করবো না। আমাদের প্রথমেই হওয়া উচিত যে আমাদের গুড 6 ফ্র্যাঞ্চাইজ আমরা খুঁজে বের করা। আমরা 1 মাস আগে আসলে ভালো ফ্র্যাঞ্চাইজ পাওয়াটা ভেরি ডিফিকাল্ট। আমরা কেন ইয়ারের প্রথম একটা বিপিএল শেষ হওয়ার পরে কেন আমরা শুরু করি না যে একটা ভালো ফ্র্যাঞ্চাইজ করা, মার্কেটিং ওনারা কাজে লেগে যায় না কেন? ভালো ফ্র্যাঞ্চাইজ ছাড়া ভাই আপনি ভালো বিপিএল সম্ভবই না। একটা সময় কিন্তু আমি যখন আমার প্লেয়িং পিরিয়ডে আমি 3-4টা বিপিএল ভালো পেয়েছি, কারণ তখন ফ্র্যাঞ্চাইজটা কী ছিল, ঢাকা ডায়নামাইটস বলেন বা কুমিল্লা বলেন, তখন তো প্লেয়ারদের এই কমপ্লেনগুলো ছিল না, তখন খুব ভালো বিপিএল খেলেছি, ডিবিএল গ্রুপ। সো আমরা চাইলে পারবো, আমরা চাইলে ভালো ভালো ফ্র্যাঞ্চাইজ আনতে পারবো। এটা বিসিবি ডিসাইড করবে আসলে আমরা কোন ফ্র্যাঞ্চাইজ নিব। এক্স্যাক্টলি। দেব চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো হচ্ছে যে বিসিবির এই বোর্ডটা, এর আগেও যেটা দেখেছি ইন্টারিম হিসেবে এসেছিলেন আমিনুল ইসলাম বুলবুল, তার আগে এসেছিলেন ফারুক আহমেদ, তারা এসে যে চ্যালেঞ্জগুলো ফেস করলেন, সেই চ্যালেঞ্জগুলো ফেস করার পেছনে তারা আসলে কতটা দায়ী অ্যাজ এ প্রেসিডেন্ট, ফারুক আহমেদ টু আমিনুল ইসলাম বুলবুল, তো আসলে তারা কতটা দায়ী এবং তারা কতটা আসলে বুঝে শুনে দায়িত্বটা নিলেন এবং নেওয়ার পর এই যে অথই সাগরে পড়ে গেলেন, তার জন্য তারা আসলে নিজেরা কতটা দায়ী? উত্তরটা নেব বিরতির পর। দর্শক, সময় হলে একটা বিরতি নেবার, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসির খেলার আড্ডায়। আছি শাহান পাবন এবং সাথে এনামুল জুনিয়র এবং দেব চৌধুরী। দেব চৌধুরী, যেটা বলে গিয়েছিলাম যে আসলে এই পরিস্থিতির জন্য, বিশেষ করে বিপিএলের কথাই যদি ধরি, দুজন বোর্ড প্রেসিডেন্টকে আমরা দেখলাম। ফারুক আহমেদ, তিনি এখনও বোর্ডে আছেন, নতুন করে এসছেন আমিনুল ইসলাম বুলবুল, তারা কিন্তু মানে কিছুই কি স্টাডি করলেন না অ্যাবাউট বিপিএল, যে এটার ভিতর কি আছে না আছে, কি ধরনের কি হয় না হয়, এগুলো স্টাডি করেই কি তারা এসছেন নাকি না করেই আসলে ঝাঁপালেন বিপিএল নিয়ে, এবং এর পেছনে তাদের দায়টা আসলে কতটুকু দেখেন আপনি? দেখেন, বিং দ্য বোর্ড প্রেসিডেন্ট, আপনি যাদের কথা বললেন, দ্য প্রিভিয়াস ওয়ান মিস্টার ফারুক আহমেদ এবং দ্য কারেন্ট ওয়ান আমিনুল ইসলাম বুলবুল, তাদের কেউই দায় এড়াতে পারেন না। পরিবারের সবচেয়ে বড় ব্যক্তিটা যখন পরিবারের অন্য সদস্যদের কন্ট্রোল করতে পারে না, কিংবা পরিবারটা বিশৃঙ্খল হয়ে যায়, তখন পরিবারের বড় সদস্যকে দায় নিতেই হবে। আমার দুঃখের জায়গাটা হচ্ছে যে দেখেন, জাস্ট আপনার শোতে ঢোকার আগে এনাম ভাইয়ের সঙ্গে এটা নিয়ে আমরা কথা বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেটে সাবেক যতগুলো ক্যাপ্টেনকে আমরা ক্রিকেট বোর্ডে বিভিন্ন দায়িত্বে দেখেছি, স্পেসিফিক্যালি ডিরেক্টর পদে, শুধুমাত্র খালেদ মাহমুদ সুজনকে বাদ দিলে একজনও নান অফ দেম, মিস্টার আকরাম খান, মিস্টার নাইমুর রহমান দুর্জয়, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল, এভরিওয়ান ইজ এ ফেইলার, বিগ ফেইলার সবাই। নির্বাচক হিসেবে, চিফ সিলেক্টর হিসেবে ফারুক ভাই ওয়াজ দুর্দান্ত, ফ্যান্টাস্টিক ছিলেন, কিন্তু যখনই সাংগঠনিক দক্ষতার প্রশ্নটা আসলো, ওনারা মিজারেবলি ফেল করলেন। আমি আজকেই একটা ইন্টারভিউ পড়ছিলাম সৈয়দ আশরাফুল হকের, তাকে আমিনুল ইসলাম বুলবুল সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল যে এই ক্যাপাসিটি, যে উনি কি ডিপ্লোম্যাসিতে ভুল, আমি নিশ্চিত আপনি হয়তো টি-20 বিশ্বকাপের আলোচনাতে আসবেন, জাস্ট ছোটো করে বলে রাখি, সৈয়দ আশরাফুল হক মেনশনড যে 10 to 15 years I worked with Bulbul.
বিং এ কোচ বা কোচ এডুকেটর বা প্ল্যানার হি ইজ ফ্যান্টাস্টিক, কিন্তু অর্গানাইজার হিসেবে হি হ্যাড নো এক্সপিরিয়েন্স। আমি ওই কথার সূত্র আমি জাস্ট কোট করে বললাম সৈয়দ আশরাফুল হককে, আমি ওই কথার সূত্র ধরে বলতে চাই, এই ক্রিকেট বোর্ডে যারা আছেন পরিচালক পদে, আপনি আমাকে একটা নাম বলেন যারা ক্রিকেট সংগঠক হিসেবে বিভিন্ন সময় মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন কিংবা ক্রিকেট সংগঠক হিসেবে ভালো কিছু করেছেন। নান অফ দেম, একজনও নাই। অথবা ম্যাচিউর বিহেভিয়ার। না না না, জিনিসটা হচ্ছে যে আপনি কাদের নিয়ে কাজ করছেন। এরা যে ক্রিকেট সংগঠক হিসেবে ক্রিকেট বোর্ডে ঢুকলো, এটার বারটা কে সেট করেছে? ইজ ইট পলিটিক্যাল? টাকা আছে অনেক, সুন্দর চেহারা, গান গাইতে পারেন, ইজ ইট সামথিং লাইক দ্যাট? যদি সেটা হয়ে থাকে, এগুলো যদি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হওয়ার ক্রাইটেরিয়া হয়ে থাকে, ইট ইজ আটারলি ডিসগাস্টিং। আপনার তো শুরুতেই ভুল, গোটা সিস্টেমটাই তো ভুল আপনার। আপনি যাদেরকে পরিচালক করে নিয়ে আসলেন, এর সাংগঠনিক দক্ষতাটা কোথায়? আমি তো দেখি নাই ভাই, 13 বছর আমি একদম মাঠের সাংবাদিকতা করছি, 13টা বছর, এদের কাউরে কোনোদিন আমি দেখি নাই ক্রিকেট মাঠে সংগঠক হিসেবে, না ঢাকার ক্লাব ক্রিকেটে, না কখনো আঞ্চলিক ক্রিকেটে। আমি জাস্ট ছোট করে বলি, এই যে এত কথা বলা হলো আঞ্চলিক ক্রিকেট অমুক তমুক খেলা চালাবো, বাংলাদেশের কয়টা জেলায় লিগ হচ্ছে? ফরগেট অ্যাবাউট ওয়ার্ল্ড কাপ, বিপিএল, ঢাকা লিগ, ভুলে যান এগুলা। নরসিংদীতে লিগ হচ্ছে, মানিকগঞ্জে লিগ হচ্ছে আমার জেলা। এনাম ভাইকে জিজ্ঞেস করেন, তার সিলেটে লিগ হচ্ছে, মৌলভীবাজারে লিগ হচ্ছে, রংপুরে লিগ হচ্ছে, সৈয়দপুরে লিগ হচ্ছে, কোথাও কোনো খেলা হচ্ছে না। এই যে আপনারা ডিরেক্টরদের চুজ করলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, কি করছেন তারা? বিসিবির প্রেসিডেন্টস বক্সে এসে দামি দামি 5 স্টার হোটেল খাবার খাচ্ছেন, খেলা দেখছেন। দিস ইজ হোয়াট দে মেন্ট টু ডু। এটা কি তাদের করার কথা? আপনি অজুহাত প্রচুর দিতে পারবেন কাজের জায়গায়, যে মানুষদের নিয়ে, যাদের নিয়ে বিসিবি এই বোর্ড গঠন করেছে, যে নির্বাচন নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে, এরা এক কথায় অর্গানাইজার হিসেবে যথেষ্ট যোগ্য না। এবং এই অযোগ্যতা আজকে বাংলাদেশ ক্রিকেটকে এই ফিক্সিং মিক্সিং আপনি যা যা বলেন এইটার দিকে ধাবিত করেছে। অর্থাৎ দের ইজ নো কন্ট্রোল, দে ডোন্ট নো হাউ টু রান দ্য ক্রিকেট শো, হাউ টু রান দ্য ক্রিকেট বোর্ড। আমি একটু ছোট করে জানতে চাই, এই যে এতগুলো গ্যাপ আপনি দেখালেন, যে এই জায়গায় আমি খুব সামান্য ছোট করে বললাম, there are so many gaps। ঠিক ছোট করেই আসলে একটু জানতে চাই, আপনি কি এই বিষয়গুলোর মধ্যে কোনোভাবে মিস করছেন মাহবুবানা, কোনোভাবে মিস করছেন খালেদ মাহমুদ সুজন, কোনোভাবে মিস করছেন আপনার জালাল ইউনুসকে? দেখেন, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন সংগঠকের জায়গা আমি বুঝতে পেরেছি, আমি কোনো নাম মেনশন করতে জানি, কিন্তু আমার যেটা মনে হয়েছে এই ক্রিকেট বোর্ডে সংগঠকদের মধ্যে স্পেসিফিক্যালি কয়েকটা জিনিসের অভাব আছে। তার একটা হচ্ছে প্রজ্ঞা, উইজডম, দূরে দেখার যে অ্যাবিলিটি, যে সম্ভাব্য কি কি চ্যালেঞ্জেস আমার ফেস করতে হতে পারে এবং সেগুলো আমি কিভাবে ফেস করব, এটা একটা। অনভিজ্ঞতা দোষের কিছু না, কিন্তু এই অনভিজ্ঞতার দোহাই দিয়ে, কিন্তু অনভিজ্ঞতা থাকা সত্ত্বেও আপনি যদি যথেষ্ট প্রোঅ্যাক্টিভ না হন, ইটস এ সিরিয়াস প্রবলেম। এবং এর সঙ্গে আপনি যোগ করে নিন, ক্রিকেট বোর্ডটা অনেকের জন্যে ক্রিকেট অর্গানাইজার হিসেবে পারফর্ম করার চাইতে মিডিয়ায় চেহারা দেখাবো, ব্যবসায়িক উন্নতি নিব, ক্রিকেট বোর্ডে ইটের ব্যবসা করব, তারের ব্যবসা করব, রড সিমেন্টের ব্যবসা করব, সাপ্লাইয়ের ব্যবসা করব। দেয়ার আর সো মেনি পিপল। প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে ডানে বায়ে, ও কিছু বুঝতেছে না, হচ্ছে 3 নাম্বার বাচ্চা, কিন্তু মাথা জাগাচ্ছে। এই মাথা জাগানোর জন্য ক্রিকেট বোর্ডে দেয়ার আর সো মেনি পিপল মানে ইউজ টু কাম। ইটস লং বিফোর, আগেও হয়েছে ব্যাপারটা এরকম না যে এখন, আগেও হয়েছে। কাজ করে তো 4-5 জন, এখন সেই 4-5 জনও নাই। আপনি যাদের নাম মেনশন করলেন, বা এই 4-5 জন না, অন্য 4-5 জনও যদি কাজ করতো বা কাজ করার যোগ্যতা থাকতো, তাহলে সিনারিও এই পর্যন্ত আসতো না, এত বেশি কন্ট্রোভার্সি তৈরি হতো না। এই ক্রিকেট বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকে একটার পর একটা কন্ট্রোভার্সি, প্লেয়ার্স, অফিসিয়ালস, আম্পায়ার্স, ফিক্সিং, লিগ হয় না, কুয়া ধর্মঘটের ডাক দেয়, একদম ক্রিকেটারকে একদম দালাল বলতেছেন, মানে দিস এ ন্যাস্টি স্টাফস। সেটা আসলে বেতৃষ্ণা বেতশ্রদ্ধতা এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আমি একটু হালকা হই না কেন, এনাম ভাই আছেন, তিনি সিলেটের সাথে ছিলেন, তবে সেখানেও যেতে গেলে সেই একই প্রসঙ্গ চলে আসে। আপনাদের যিনি অ্যাডভাইজার ছিলেন তিনিও কিন্তু বলে গেছেন যে না, তার দলের পারফরমেন্স নিয়ে তিনি সন্তুষ্ট না, তিনি সেখানেও ফিক্সিংয়ের গন্ধ পেয়েছেন। ওভারঅল বিপিএলটা সিলেটের হয়ে কতটা এনজয় করলেন আপনি? টু বি অনেস্ট, হ্যাঁ, পারফরমেন্স যদি বলেন আর একটু ভালো হতে পারতো আমাদের টিমের, বিকজ আমি যদি চিন্তা করি, ইয়াস, প্রথমে হয়তো বা কাগজ কলমে আমরা এত স্ট্রং টিম ছিলাম না, বাট ডে বাই ডে আমরা অনেক ইমপ্রুভ করেছি, বাট আরও ভালো হতে পারতো ইন এ সেন্স, বিকজ উই হ্যাড রিয়েলি গুড ওভারসিজ।
শেষের দিকে আমরা খুব ভালো ভালো ওভারসিজ পেয়েছি, যারা এসএস ক্রিকেট খেলেছে, যারা টি-20 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, মঈন আলী বলেন, ক্রিস ওকস বলেন, স্যাম বেলিংস বলেন। বাট আমাদের মিক্সড আপ যদি আমরা আর একটু ভালো ক্রিকেট খেলতাম লোকালরা, তাহলে হয়তো বা উইকেন্ড আজকে আমরা ফাইনাল খেলতে পারতাম। বাট ওভারঅল আমি বলবো যে আমি ভেরি হ্যাপি আমাদের ক্যাম্পেইন নিয়ে। লাক হয়তো বা সাথে ছিল না বলে আমরা আসলে ফাইনাল খেলতে পারিনি। আর এগুলি আসলে অফ দ্য ফিল্ড যেগুলি হয়েছে, এগুলি প্রমাণ ছাড়া ইউ ক্যান নট, কারো আপনি আঙ্গুল তুলতে পারেন না। এগুলি ইয়ের জন্য আপনার যথেষ্ট প্রমাণ লাগবে আপনি কারোর দিকে আঙ্গুল তুলতে হলে। সো ইয়েস, এন্ড অফ দ্য ডে ইমোশনস আছে, বাট ইমোশনটা কন্ট্রোল করতে হবে শুধু প্লেয়ার না, অফিসিয়ালদেরও। সেটাই। আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার দলের ন্যাশনাল টিমের প্লেয়ারও ছিলেন এবং ওয়ান ডে ক্যাপ্টেনও ছিলেন মেহেদী হাসান মিরাজ, যিনি দলের অধিনায়ক ছিলেন, নাসুম আহমেদ যিনি 2 ফরম্যাটে খেলে থাকেন, এরকম বেশ কয়েকজন ছিলেন। তাদের পারফরমেন্স কেমন দেখলেন, আপনার কাছে কেমন মনে হলো? আমি বলবো যে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে ইমন দুর্দান্ত খেলেছে। আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট টি-20 প্লেয়ার হবে যদি ও ভালো এভাবে ক্রিকেটটা খেলে যায়। ওর ভালো ফিউচার আছে ইমনের। মেবি 398। জি 398 করেছে, শুধু ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছে। কারণ অনেকেই রান করে, বাট ওর ইনিংসগুলো ছিল আমাদের টিমের জন্য ইম্প্যাক্টফুল ইনিংস। আনলাকিলি ও কিন্তু 40 রানে নট আউট, রান আউট যদি না হতো প্রবলি আমরা ম্যাচটা জিতে যেতাম 2 ওভার আগে। আর নাসুম অল দ্য ওয়ে হি বোল্ড রিয়েলি ওয়েল। সো আমাদের এই দুজনের পারফরমেন্স ভালো, বাট মিরাজ একটু অফ ফর্মে ছিল, যেটা আমাদের টিমে অনেক সময় প্রভাব পড়েছে। সো একটা সিজন হয়তো বা যেতে পারে মিরাজের, কারণ লাস্ট ইয়ার ও প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে মিরাজ। সো ইয়েস, বাট ক্যাপ্টেন্সি যদি বলেন যে আমি বলবো যে মিক্সড, বাট শেষের দিকে মঈন আলী আসার পরে মঈন আলীর সাথে ও আলোচনা করে অনেক ভালো ভালো ডিসিশন নিয়েছে। সো ওভারঅল আমি বলবো যে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা খুব ভালো খেলেছে। লোকাল আরও যারা সিনে নাই ন্যাশনাল টিমের, ওরা যদি আরেকটু হেল্প করতে পারতো প্রবলি আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম। এটা অন্যরকম হতে পারতো। দেব চৌধুরী, জাতীয় দল থেকে আসতে চাই বিশ্বকাপ প্রসঙ্গে। এখনো আইসিসির ওয়েবসাইটে সেই পুরাতন ফিক্সারটাই কিন্তু ঝুলছে এবং একই সাথে ব্যাপারটা কি এরকম দাঁড়িয়েছে যে সিংহ যখন শিকার করে তখন শিকারটাকে নিয়ে চুপচাপ কিছুক্ষণ বসে থাকে, একটা ভাব দেখায়। আইসিসি এখনো পর্যন্ত সেই আগের ফিক্সারটা চেঞ্জ করেনি, কি মনে হয়? সিংহকে আইসিসি যথারীতি জাস্ট কিডিং ম্যান। যেটা হচ্ছে যে আপনার আইসিসি তাদের ওয়েবসাইটে ফিক্সচারে বাংলাদেশকে রেখেছে, তারা বিশ্বাস করছে বাংলাদেশ ক্রিকেট খেলবে। অফকোর্স আমরাও খেলতেই চাই, বাংলাদেশ তো কখনো বলেনি বাংলাদেশ ক্রিকেটটা খেলবে না, কিন্তু আমাদের কিছু দাবি দেওয়া আছে, যৌক্তিক দাবি দেওয়া, এবং পার্টিকুলার কিছু সার্কামস্ট্যান্সেসের ওপরে ভিত্তি করে আমরা মন গড়া কোনো কিছু বলিনি। বাংলাদেশ মন গড়া কিছু বলে ভেন্যু চেঞ্জ করতে বলেনি। সো আইসিসি কী করবে সেটা পরের কথা, কিন্তু এখন যে সিনারিওটা দাঁড়িয়েছে, সো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ ইজ গন। এই রিয়ালিটিটা বোধহয় আমাদের একসেপ্ট করে নেওয়াটা জরুরি। কারণ এই যে আমরা আবার সময় চেয়েছি, আবার লেটার দিয়েছি, মেইল করেছি, এগুলো অফিসিয়াল প্রসিডিউর, এভরিওয়ান উইল গো থ্রু, আইসিসি উইল গো থ্রু, বিসিবি উইল গো থ্রু। কিন্তু এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে তাতে বাংলাদেশের যে পরবর্তীতে যে আইসিসির বোধহয় ইন্ডিপেন্ডেন্ট একটা বডি আছে, সামথিং লাইক দ্যাট, তাদের কাছে একটা কমপ্লেইন বা কিংবা একটা নতুন রিকোয়েস্ট লঞ্চ করা হয়েছে। সেখানে বিভিন্ন জায়গা থেকে 5 জন আপনার অ্যাডভোকেসি করেন, এরকম নেওয়া হবে এশিয়া থেকে, তারপর হচ্ছে আপনার ওশেনিয়া রিজিয়ন থেকে, আফ্রিকা থেকে, ইউরোপ থেকে, নর্থ আমেরিকা, এদেরকে অ্যাকোমোলেট করা, সেইখানে আপনার আলোচনা করা, এই টিপিক্যাল ব্যুরোক্রেসি। এবং আপনার বিশ্বকাপ শুরু হচ্ছে ফেব্রুয়ারি 7, 2026। এই সময়ের মধ্যে এটার বাংলাদেশের পক্ষেও যদি রায়টা আসে, সো আপনার কি মনে হয় যে সব কিছু এত সহজ এত তাড়াতাড়ি হয়ে যাবে? মানে আই ডোন্ট থিঙ্ক সো। সো বিশ্বকাপ বা ওয়ার্ল্ড কাপ ইজ গন ফর আস। এখন আমাদের চিন্তাটা করা উচিত হোয়াট ইজ নেক্সট। একটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে বিশ্বকাপের 1 মাস পর আইপিএল, সেখানে বাংলাদেশি একজন ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়া যাবে না, কিন্তু তার 1 মাস আগে বিশ্বকাপ হচ্ছে, সেখানে পুরো দলকে নিরাপত্তা দেওয়া যাবে। এই ইস্যুতে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, বাট আমার প্রশ্ন একটাই, সেখানে কি আসলে ভারতের কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো একটা বক্তব্য আশা করেছিলেন আপনি? অবশ্যই। দেখেন, আমি এই দেশের হয়ে খেলেছি আমি ক্রিকেট, বাট খুবই খারাপ লাগতেছিল যে আফটার 27 ইয়ার্স মানে বাংলাদেশ কোনো ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, মানে যেতে পারছে না। প্রবলি অলমোস্ট অল দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলেছে। সো আমাদের জন্য অনেক মেজর, যদি বলি যে সেটব্যাক আমাদের জন্য। আর আসলে নিশ্চয়ই আমাদের পরিস্থিতি যদি খুবই সিগনিফিকেন্টলি খুবই ভালো হয়ে যেত,
তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করতো আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড না, বাংলাদেশ গভর্নমেন্ট হয়তো বা আমাদের প্লেয়ারদের ওইখানে যেতে দিত। শুধু তো এখানে প্লেয়ার জড়িত না, অনেক আমাদের জার্নালিস্ট আছেন, আমাদের ফ্যান্স আছেন। সো আমি এটা আশা করেছিলাম বাংলাদেশ মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেন বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বলেন যে ওনাদের একটা কোনো স্টেটমেন্ট বা যে না আমরা সেফ, আপনারা আসেন বা আমরা সব কিছু ইয়ে করতে, সিকিউরিটি বলেন যে এগুলি কোনো কনসার্ন নেই। বাট ওনারাও তো কোনো আমাদের কোনো আশ্বাস দেন না ক্রিকেট বোর্ড থেকে। বাট আমি বলবো যে বিসিবি এখানে একটা গ্যারাকলে পড়েছে, বিকজ এন্ড অফ দ্য ডে এটা তো ডিসিশনটা গভর্নমেন্টের, আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের। জিও যদি না দেয় তাহলে তো ক্রিকেটাররা যেতেও পারবে না। সো আমি বলবো যে ফিউ ইনসিডেন্টস আমিও শুনেছি বা ইন্ডিয়াতে হয়েছে যেগুলি আসলে কনসার্ন আমাদের প্লেয়ারদের জন্য। বাট এন্ড অফ দ্য ডে আসলে আমাদের ক্রিকেটের আমি যদি বলি যে অনেক বড় একটা ক্ষতি আর কি ওয়ার্ল্ড কাপে না যাওয়া। সেটাই দেব চৌধুরী, আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটাররা, লিটন এই বিষয়ে কথা বলেছেন, শান্তও বলেছেন, সবাই কিন্তু একটা কথাই বলেছেন যে আমাদের হাতে আসলে কিছুই নেই, যদি থাকতো দেন আমরা হচ্ছে সেটা নিয়ে কথা বলতাম। এই যে থাকা না থাকা, এর বিপরীতে আবার কথা উঠছে যে ক্রিকেটাররাও নাকি গোপনে গোপনে কিংবা মানে পার্সোনালি আলাপের ক্ষেত্রে তারা আসলে ক্রিকেট খেলতে চান, বিশ্বকাপে খেলতে চান এরকম, এবং খেলতে যাওয়া উচিত বাংলাদেশে এরকম মনোভাব প্রকাশ করেছেন। সেটাতে আসলে আপনার সায় কতটুকু সেটা জানবো, তবে একটা বিরতির পর। দর্শক, সময় হলো আরও একটা বিরতি নেবার, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার খেলার আড্ডায়, সাথে আছি শাহান পাপন এবং যথারীতি এনামুল হক জুনিয়র এবং দেব চৌধুরী। দেব চৌধুরী, নিশ্চয়ই মনে আছে বিরতির আগে কোন প্রশ্নটা করে গিয়েছিল? ভুলে গেছেন? আপনার মনে আছে? আপনি তো ভুলে গেছেন। না, আমিও ভুলিনি। আমি জাস্ট জানতে চাইছিলাম আপনার মনে আছে কিনা সেটা জানার চেষ্টা করছিলাম। বয়স হয়েছে তো ভুলে যাই এখন তাড়াতাড়ি। আপনার চেয়ে আমার বয়স বেশি, সুতরাং আমি নিজেও ভুলে গেছি। এনিওয়ে, যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপে আসলে বাংলাদেশ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত খেলাটা হবে না সেটা আপনারা অনেকটাই নিশ্চিত, আমরাও ওই দিকেই বোধ হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিশ্বকাপের মানে খেলা হবে না, বিপিএলটা শেষ হয়ে গেল এবং ঘরোয়া ক্রিকেটও নেই, বিসিবি আসলে করবেটা কি? বিসিবি কী করবে এটা আমি জানি না। তবে ভুলে যাওয়ার যে বিষয়টা, মানে ভুলে যাওয়ার কথা মনে পড়লো, অ্যাকচুয়ালি আমি একটু যোগ করেই বলছিলাম, বয়স হয়েছে তো। আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিই। যেমন আমাদের সম্মানিত বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ওনার গত কয়েকদিনের কথা আপনি খেয়াল করলে কিছু মানে ইনসিডেন্ট পাবেন এরকম। উনি একবার বলছেন যে একটা ইন্টারন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশন এরকম করে একদিন সময় বেঁধে দিতে পারে না। উনি আবার বলছেন যে আমি একদিন সময় চেয়ে নিয়েছি। উনি বলছেন ক্রিকেটের জনপ্রিয়তা নিচের দিকে, এইটা ওইটা। উনি আবার বলছেন যে আগামীতে কমনওয়েলথ ইয়াতে ক্রিকেট এনগেজ হবে। সো এই যে এক একবার এক এক কথা বলা, এটাই প্রমাণ করে তাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। এক একবার একই বিষয়ে দুই রকম কথা বলার মানে হচ্ছে আপনি প্রিপেয়ার্ড না। আপনি সঞ্চালক, হট সিটে বসে আছেন, আপনি প্রিপেয়ার না থাকলে মুশকিল, আমরা দুজন আনস্টেবল হয়ে যাব। এটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেট বোর্ড কিংবা সরকার বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, ফাইন এনাফ। বেশিরভাগ মানুষ এটা সাপোর্ট করে, এটা নিয়ে কোনো ডাউট নাই। এটার পক্ষে বিপক্ষে মত আছে, কিন্তু এটা নিয়ে কোনো ডাউট নাই, বেশিরভাগ মানুষ এটার পক্ষে। আমার কনসার্নের জায়গাটা হলো বাংলাদেশ ক্রিকেট তো শেষ না, বাংলাদেশ ক্রিকেট তো সামনে এগোবে। এই এগোনোর পথে এই বিশ্বকাপ না ফেলার ফলে যে ধরনের বাধাগুলো তৈরি হবে, এই ক্রিকেট বোর্ড সেই বাধাগুলো মোকাবেলা করার জন্য কি প্রস্তুত? তারা কি জানে সম্ভাব্য কি হবে? তারা কি জানে সম্ভাব্য কি ধরনের সিচুয়েশন আইসিসির থেকে ফেস করতে হতে পারে, ইনক্লুডিং ফিনান্সিয়াল পেনাল্টিস অ্যান্ড ফিনান্সিয়াল লসেস অলসো। আপনি বিশ্বকাপ না খেলার ফলে র্যাঙ্কিংয়ে একদম নিচে চলে আসবেন, ডেফিনেটলি 21 নম্বর হয়ে যাব আমরা টি20। 20 টিমের পরেই তো আপনি থাকবেন, টু বি ভেরি ফেয়ার। আমি ধরে নিচ্ছি ধরেন 21 নাম্বার, আপনার বিশ্বকাপ টি20 খেলার জন্য কোয়ালিফাই খেলতে হবে, এটা তো বেসিক হিসাব। এখন পেছনে যান, আপনার কি মনে হয় অস্ট্রেলিয়া যদি নেক্সট ইয়ার বাংলাদেশে যে আসবে, যদি না আসে, বাংলাদেশের পক্ষে কেউ ভোট রেইজ করেছে? করেনি। বুলবুল ভাই তো বিসিবির এখন প্রেসিডেন্ট, আইসিসিতে লম্বা সময় চাকরি করেছেন, সবাই ওনাকে চেনে জানে। জয়সার সঙ্গে নাকি এরকম শুনতাম ওনার কথাবার্তা হয়। তাহলে 16-2 ভোটে হারলেন কেন? ওয়াই? আপনার ডিপ্লোমেসি কোথায়? যে শ্রীলঙ্কাতে যেতে চান সেই শ্রীলঙ্কা পর্যন্ত বাংলাদেশকে ভোট দেয়নি। ফিনান্সিয়াল বিষয়, বাংলাদেশে যে জিম্বাবুয়েকে কতদিন পর এনে সিরিজ খেলানো হয়, ওয়েস্ট ইন্ডিজ আসে, কোনো লাভ হয় না। আয়ারল্যান্ড আসে, লাভ হয় না। লাস্ট ওয়েস্ট ইন্ডিজ যে এসেছিল সেখানে আমি যতটুকু জানি, ইফ আই এম নট মিস্টেকিং, প্রায় 18 থেকে 19 কোটি টাকা খরচ হয়েছে। এরকম প্রত্যেকটা সিরিজ লস দিয়ে চালায় বিসিবি। পকেটের পয়সা খরচ করে, 10 টাকা খরচ হয়, 5 টাকা আর্ন করতে পারে।
দেয়ার ইজ নো স্পন্সার্স, এই সমস্ত মানে কম স্পন্সার, যারা স্পন্সার করতে চায় না। পাকিস্তান আসলেও এটা অনেকটা ধরনের ব্রেক ইভেন থাকে, 10 টাকা খরচ, 11 টাকা আয় বা 9 টাকা খরচ, এরকম। লাভটা হয় অস্ট্রেলিয়া আসলে, ইংল্যান্ড আসলে, ভারত খেলতে আসলে। ভারতের নির্ধারিত সিরিজ বাংলাদেশ সেপ্টেম্বরে। আপনি কি বিশ্বাস করেন এটা, এই ঘটনা পরে ভারত আসবে? ভারত আসবে যদি জাতীয় নির্বাচনের পরে যে সরকারই আসুক তারা যদি ওই ডিপ্লোম্যাসিটা মেনটেন করতে পারে। আমি বলবো এই ক্রিকেট বোর্ড ক্রিকেট ডিপ্লোম্যাসিতে 10-এর মধ্যে -2 পাইছে ভাই। পরে আরেকটা পরীক্ষা দিয়ে এবার পাবে, ওখান থেকে 2 কাটা দিতে হবে। এরা এতটাই বাজে, এক্স্যাক্টলি। দে আর দ্যাট ব্যাড ক্রিকেট ডিপ্লোম্যাসি। আপনাকে যেটা মানে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে, প্রশ্ন ঠিক না, মন্তব্য শুনতে চাই। দেখেন এই সময়ে এসে আমরা দেখেছি যে হান্নান সরকার তিনি হচ্ছে বিসিবির চাকরি ছেড়ে কোচিংয়ে নেমে গেলেন। এরকম অনেকগুলো ক্যারেক্টার যারা তৈরি হয়েছে ক্রিকেট নিয়ে কাজ করার জন্য, যারা সদ্যই ক্রিকেট ছেড়েছেন, ঠিক এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেট ইন্টারন্যাশনাল অর্থাৎ আইসিসি থেকে যদি মানে এতটা দূরে সরে চলে আসে, তো এই ক্যারেক্টারগুলো আসলে কী হবে? ভবিষ্যতে কি এই পেশায় কেউ আসতে চাইবে, নাকি ক্রিকেটার হতে চাইবে? আমি আসলে পজিটিভ মানুষ, পজিটিভ চিন্তা করতে চাই যে নতুন কোনো গভর্নমেন্ট আসলে ডিপ্লোমেসিটা আবার ঠিক হবে, ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে। বাট ক্রিকেট, আমি বিশ্বাস করি যে ক্রিকেট বাঁচতে হলে আসলে আমাদের গুড রিলেশনশিপ থাকতে হবে ইন্ডিয়ার সাথে। কারণ ইন্ডিয়া বলেন বা আইসিসি বলেন, তো ইন্ডিয়ার সাথে আপনার সম্পর্ক ঠিক থাকতেই হবে। আর দেবদার সাথে আমি একমত এই কারণে, কারণ এই যেগুলি সিরিজের কথা বললেন, আসলে এই সিরিজে তো বাংলাদেশের লসই হয়। ইভেন ক্রিকেটটা ইমপ্রুভ যদি বলেন, সেভাবে ইমপ্রুভের জায়গাতেও এইসব সিরিজ আসলে গণা হয় না। সো উই নিড সাম মানে ফায়ার পাওয়ারগুলো আসা জরুরি বাংলাদেশে, এবং এগুলি আসতে হলে আমাদের ডিপ্লোমেসিটা ইন্ডিয়ার সাথে বাড়াতেই হবে। আর আমাদের এই বছর 29 জন লেভেল 3 কোচিং সার্টিফিকেট পাবে। সো সবাই তো আসলে এই কোচিং করানোর জন্যই তো আসতে যাচ্ছে। ইভেন যদি ক্রিকেটে এই পরিস্থিতি হয়, আপনি আপনার ছেলেকে দিবেন ক্রিকেট খেলতে, কারণ আমাদের ফিউচার অফ ক্রিকেট লস প্রজেক্টে কি যাবে? এক্স্যাক্টলি। সো আমার আশা করব, আমি এখনো পজিটিভ যে আশা করব যে আমাদের যদি ওয়ার্ল্ড কাপটা না হয়, উই হ্যাভ টু আমাদের অনেক দূর চিন্তা ভাবনা করতে হবে আর সুদূর প্রসারী প্ল্যান করতে হবে যে আমাদের পরবর্তী পদক্ষেপটা কী হওয়া উচিত। বিকজ আমাদের একটা অনেক বড় ধাক্কা আসবে, ফাইন্যান্সিয়ালি ধাক্কা আসবে, এফটিপিতে ধাক্কা আসবে, স্কিউজ হয়ে যাবে আমাদের এফটিপি, অনেকেই আসতে যাবে না। সো আই হোপ যে সবচেয়ে ভালো জিনিস হলো যে আমাদের কয়দিন পরে নির্বাচন। সো আশা করবো যে নির্বাচনের পরে পরে আমাদের পরিস্থিতি আসলে ইমপ্রুভ হওয়া শুরু হবে। সেটাই দেব চৌধুরী, আপনার কাছে জানতে চাইবে আসলে ওই যে বাংলায় একটা মানে গ্রামাঞ্চলে একটা প্রবাদ প্রচলিত আছে, সেটা হচ্ছে যে পাটা পুতায় ঘষাঘষি মরিচের যত জ্বালা। আমিনুল ইসলাম বুলবুল হয়তো কোনো একটা সময় বোর্ড ছেড়ে চলে যাবেন। এখন যিনি ক্রীড়া উপদেষ্টা আছে, সরকার নতুন সরকার আসলে, সরকার পরিবর্তন আসলে তিনিও চলে যাবেন। মাঝখানে পড়ে থাকবে ক্রিকেট এবং বিসিবি। আসলে এর ভাগ্যটা আসলে মানে কি ঘটতে যাচ্ছে, কিংবা এই জ্বালাটা অনুধাবন করতে পারছেন কিনা যে বিসিবির পরিণতি কি আসলে? না, বিসিবির পরিণতির চাইতে বড় কথা হচ্ছে বাংলাদেশের আপামর সাধারণ মানুষ ক্রিকেটটা ভালোবাসে, এটা সবচেয়ে বড় শক্তি। এটা আমি সহজভাবে বুঝি। সাধারণ মানুষ আজকে দেখবই না তোদের খেলা, এখানে আমি একটু অ্যাড করব, সরি প্লিজ, কারণ আমাদের প্লেয়ারদেরও কিন্তু হাউ টু ফেস দ্য মিডিয়াতে আপনি ফ্যান্সদের কিন্তু আগে রাখা উচিত। আমি রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে, আমাদের প্লেয়ারদের কিন্তু কথাবার্তায় কিন্তু একটু হ্যাঁ, কারণ আপনারা যদি গালি দিতে পারে আমাদের ফ্যান্সরা, কিন্তু এই ফ্যান্সদের ভালোবাসার কারণে কিন্তু বাংলাদেশ আজকে মানুষ এত, আপনি যদি বিসিবি ফাইন্যান্সিয়াল বলেন, সব কিছু বলেন, ফ্যান্সরা যদি আজকে খেলা না দেখতো টিভিতে বা গালি না দিত, আজকে কিন্তু আমাদের ক্রিকেটে এত দূর আসতো না। সো যে কোনো কথাবার্তায় ফ্যান্সদের অনেক উপরে রাখা উচিত আমাদের প্লেয়ারদের। অফকোর্স দূর খেলাই দেখবো না, যাবোই না, টিকিট কিনবো না। বিপিএল ফাইনালের অবস্থা দেখেন আপনি, মাঠে কেন গেছে এরা? ভাই নিঃস্বার্থ ভালোবাসা, কোনো কিচ্ছু না। আবার অনন্ত জলিল মুভি মনে করেন না আপনি, নিঃস্বার্থ ভালোবাসা। এই কারণে বাংলাদেশের দর্শক মাঠে যায়, এটাই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি। এবং আমার মনে হয় যে আগামীতে জাতীয় নির্বাচনের পরে যারাই ক্রিকেটটা চালাবেন, এই বোর্ডের অনেক সদস্যই থাকবেন না বা কেউই থাকবেন না বা কয়জন থাকবেন সেগুলো আমি জানি না, কিন্তু যারাই থাকবেন তাদের উপরে চ্যালেঞ্জটা অনেক বেশি হয়ে গেল পাপন, অনেক। এবং এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য আমার মনে হয় যে খুব দক্ষ কিছু সংগঠক দরকার। খুব ছোট করে জানতে চাইবো বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্স, যারা জাতীয় দলে আছেন, টি-20 খেলা হবে কি, বিশ্বকাপ খেলা হবে কিনা জানি না, তবে তানজিদ, তামিম, পারভেজ ইমন, এদের পারফরমেন্স কেমন দেখলেন এই বিপিএলে? আমার কাছে না, এনাম ভাইয়ের কাছে। আপনার কাছে? দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। কিন্তু ওয়ারিং পার্টটা হচ্ছে যে ন্যাশনাল টিমের বাইরে স্পেসিফিক্যালি ব্যাটসম্যান যদি আমি বলি, কাউকে আসলে সেভাবে পারফর্ম করতে দেখিনি দেশিদের মধ্যে পার্টিকুলার পজিশনের, স্পেশালি যে জায়গাতে ন্যাশনাল টিম ভুগছে 5, 6, 7 বা এই জায়গাগুলোতে দেশি প্লেয়ার একজনও ভালো পারফর্ম করেনি, যেটা মেনশন করা যায়। এটা আমার জন্য মানে একটু শকিং ছিল।
সেটাই এনামুল জুনিয়র, যেটা ক্রিকেটারদের কথা বলা নিয়ে যেটা আমরা বলছিলাম, কিছুদিন আগে আমি প্রেস কনফারেন্স রুমে ছিলাম, সেখানে একটা প্রশ্নের বিপরীতে পাল্টা একটা প্রশ্ন করলেন তাওহিদ হৃদয়, স্পেসিফিক করেই বলি তাওহিদ হৃদয় পাল্টা একটা প্রশ্ন করলেন হচ্ছে সাংবাদিককেই, যে এই প্রশ্নটার সাথে তার যে প্রশ্নটা করা সেটা আসলে কোনোভাবেই যাচ্ছে না, ওটা রিলেট করাই যাচ্ছিল না। সে যেভাবে প্রশ্নটা করেছে যে আপনি যেভাবে হচ্ছে উপরে গিয়ে খেলছেন, ন্যাশনাল টিমেও কি প্রয়োজনে আপনাকে উপরে দেখতে পারবো কিনা। প্রত্যুত্তরে তাওহিদ হৃদয় যেটা বলেন, আপনারা চাইলে একজনকে উপরে তুলে দেন, চাইলে একজনকে নিচে দেন, প্রত্যাশা তো থাকতেই পারে। হ্যাঁ, প্রত্যাশা তো থাকতেই পারে, একজন প্রশ্ন করতেই পারে, উত্তরটা কি আসলে উত্তরের পরিবর্তে প্রশ্ন হওয়া উচিত? আমি একটু আগে যে বলেছি, উই নিড প্র্যাকটিস হাউ টু ফেস মিডিয়া, আর কীভাবে কথা বলতে হবে, অ্যান্ড হাম্বল থাকতে হবে। উই নিড, আসলে সবাই সাকিব আল হাসান না। সাকিব আল হাসান বিকজ ও করে দেখায় মাঠে বা করে দেখিয়েছে মাঠে, সো সবাই সাকিব আল হাসান না। বাট আমি বলবো যে আমাদের মিডিয়াতে আমাদের হাম্বল হওয়া উচিত অনেক, এবং মানে মেক সেন্স করে কথা বলা উচিত যে আসলে আমি কি কথা বলতেছি। সো কারণ ক্রিকেটটা আসলে এমন একটা চ্যালেঞ্জিং গেম, ওয়ান বল গেম, একটা বলের খেলা। আপনি ব্যাটসম্যান, একটা বলের খেলা, এবং এটাকে আপনাকে শিক্ষা দেয়, ঠিক আছে। আর এই ক্রিকেটটা এমন একটা জিনিস যে আপনাকে পরের দিন কিন্তু জিরোতে নিয়ে আসে। সো ইউ হ্যাভ টু বি হাম্বল। সেটাই, অনেক ধন্যবাদ আপনাদের দুজন। ছোট করে অ্যাড করে দিই 10 সেকেন্ডে। 10 সেকেন্ড। প্রায় 1 মাস 3 সপ্তাহের বেশি হয়ে গেছে জাহানারা ইস্যুতে বা নারী কেলেঙ্কারির ইস্যুতে তদন্ত রিপোর্ট দেওয়ার কথা, খোঁজ নিয়ন তো রিপোর্টটা কই আছে? আমি গত এপিসোডেই সেটাই জিজ্ঞেস করেছিলাম। অনেক ধন্যবাদ আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আজকের খেলার আড্ডা। তবে প্রশ্ন একটাই থেকে যায়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা টেস্ট খেলুড়ে দেশে যারা ফ্র্যাঞ্চাইজি লিগ করে, লিগ শেষে তারা 2-4 জন করে ক্রিকেটার পায়, সেটা দিয়েই আসলে জাতীয় দল সমৃদ্ধ করে। আর আমরা বিপিএল শেষে আসলে কি পাই? তবে বিতর্কটা থাকে, ফিক্সিং ইস্যুটাও থাকে। ধন্যবাদ সবাইকে।